কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে যেখানে জীবিত সব চরিত্র। চুপ করে বসে থাকবি, একেবারে নড়বি না। আর আর আমার মুখোশগুলো যদি হাত দিয়েছিস না, একেবারে একটা হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দেব। আর শোন, ওই যে ওই ঘরে অসুরের মুখোশ আছে, ওগুলোর কাছে একদম যাবি না, কামড়ে দেবে। কালী ঠাকুর মানে কালীপদ বহুরূপী নাকে নস্যি নিয়ে লুঙ্গিতে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে গেল পুকুর ঘাটের দিকে। সূর্যি ঠাকুর মাথার ওপর উঠে গেছে, পুকুরের জলও বোধহয় এখন ফুটছে। লাট্টু বসে বসে পেয়ারা গাছের গোল গোল ডাসা পেয়ারাগুলোকে লক্ষ্য করে টিপ প্র্যাকটিস করছিল, আর চোখে খেয়াল রাখছিল কালী ঠাকুরের দিকে। একবার কালী ঠাকুর বাড়ির বাইরে বের হলেই সে গুলতি ফেলে মুখোশগুলো নিজের মুখে সেঁটে কালী ঠাকুরের মতো নাচতে থাকবে। কালী ঠাকুরও ব্যাপারখানা খুব ভালো করে জানে, তাই বাইরে যাওয়ার আগে আরেকবার সাবধান করে দিয়ে বলল, ওই অসুরের মুখোশ হাত দিবি না একদম, ওগুলো এখনো শুদ্ধি করা হয়নি। ওই মুখোশের কাছে গেলে কিন্তু কামড়ে দেবে। কালীপদ ঠাকুর টাকির এক বিখ্যাত বহুরূপী। বেশ দূরে দূরে তার বায়না থাকে। রাতের পর রাত পালা গানের আসর বসে। কালীপদ একাই 2-3 রকম সাজে নেচে গিয়ে মঞ্চ মাতিয়ে রাখে। কালীপদর মুখোশ আসে নামচি থেকে। সে এক গোপন জায়গা, সবাই এই জায়গার খোঁজ জানে না। কৈখালি শ্মশানে চাঁড়াল মেয়েরা এই মুখোশ তৈরি করে। শ্মশানের ধোঁয়া লেগে মুখোশগুলো নাকি অশুদ্ধ হয়ে থাকে। কালীপদ প্রত্যেকটা মুখোশ পরার আগে তা শুদ্ধ করে তবে পরে। এই জন্যই তারা এত সাবধান মানে। কাল রাতেই প্রায় 1 ডজন মুখোশ এসেছে নামচি থেকে, রাক্ষসের মুখোশ। সামনে নতুন পালাগান হাসনাবাদে, তার জন্যই নতুন মুখোশ আনিয়েছে কালীপদ ঠাকুর। এখনো একটা মুখোশও মন্ত্র পড়ে শুদ্ধ করা হয়নি। এদিকে লাট্টুর চোখ সকাল থেকে ওই রাক্ষসের মুখোশগুলোর দিকেই ঘোরাফেরা করছে। সাধে কি সেই সকাল থেকে ছেলেটা এই বাড়ি এসে ডোরা বেঁধেছে? কালীপদ অনেকবার চেষ্টা করেছে ছেলেটাকে বাড়ি পাঠানোর, কিন্তু সে তো নড়ার নামই করছে না। লাট্টু কালীপদর ভাগ্নে, এই গায়েই থাকে। এই তো পাশের পাড়াতেই কালীপদর বোনের শ্বশুর বাড়ি। তবে লাট্টু সকাল থেকে রাত অবধি মামার বাড়িতেই পড়ে থাকে। মামার মুখোশ পরার ধরন, সাজের ধরন, মুখোশ পরে নাচার ধরন সব একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে নকল করে। কালীপদ মুখে থমক থামক দিলেও আশকারা দেয় প্রচুর। বয়স তো তার হয়েছে ভালোই, একখানা উত্তরাধিকার তো তৈরি করে যেতে হবে। যদিও এখন এই পেশায় আগের মতো মান ইজ্জত পয়সা করে কিছু নেই। পালা পার্বণে একটু আধটু মুখোশের নাচ দেখিয়ে মজুরিও পাওয়া যায় না তেমন। মুখোশের দামই ওঠে না অনেক সময়, ধার বাকি থেকে যায়। তবু ভালোবেসে এই পেশাখানাকে যখন সে আপন করে নিয়েছে, তখন এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তো একজন উত্তরাধিকার রেখে যাওয়া চাই। তাই কালীপদ মনে মনে ঠিক করে রেখেছে ছেলেটার আরেকটু বয়স বাড়ুক, একেবারে হাতে করে সব শিখিয়ে পড়িয়ে যাবে ছেলেটাকে। বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরে এলো কালীপদ। দরজা দিয়ে একবার উঁকি দিয়ে দেখল, না, লাট্টু এখনো গুলতি নিয়ে কসরত করে যাচ্ছে, মুখোশের দিকে হাত বাড়ায়নি। হাত দিবি না কিন্তু। শেষবারের মতো আরেকবার সাবধান করে দিয়ে কালীপদ এবার সত্যি সত্যি স্নানে গেল। লাট্টুও জানে মামা যাওয়ার আগে ফিরে এসে আরেকবার তাকে সাবধান করে যাবে, তাই তো সে অপেক্ষা করছিল। এবার সে নিশ্চিন্তে মুখোশের দিকে যেতে পারে। ডান দিকের কোণার ঘরে নতুন মুখোশগুলো রাখা আছে, কাগজ দিয়ে মোড়া। ওগুলোতে সত্যি এখন হাত দেওয়া যাবে না। মন্ত্রশুদ্ধি, শ্মশানের ধোঁয়া, এসব লাট্টুর তো বিশ্বাস নেই, ভয়ও পায় না সে। তবে কাগজ খোলা দেখলে মামা এসে মেরে পিঠের ছাল চামড়া গুটিয়ে দেবে। তাই আর ইচ্ছে থাকলেও লাট্টু ওই ঘরটার দিকে গেল না। কালী ঠাকুরের একটা মুখোশ ছিল, সামনে রাখা খড়গটাও
লোহার আংটায় ঝোলানো। অবশ্য পুরোপুরি কালী ঠাকুর সাজতে গেলে আরও 2 হাত পেছনে বাঁধতে হবে, কিন্তু একা একা তো আর এত সাজা যায় না। তাছাড়া সময়ও নেই, কখন আবার মামা চলে আসে, সেই অম্বি তম্বি শুরু করে দেবে। লাট্টু আর সেই চান্স না নিয়ে মুখোশটা পরে ডান হাতে খড়গোটা নিয়ে আর পা হাতটা মুঠি পাকিয়ে উঠোনময় দাপাদাপি করতে লাগলো। ঠিক মামার মতো করে অমাবস্যার রাতে মা শ্মশানকালীর নাচ। বেশ কিছুক্ষণ শরীর দুলিয়ে মাথা ঝাঁকিয়ে তাণ্ডব নৃত্য করার পর উঠোনে আবড়া মেরে বসে সত্যি সত্যি জিভ বার করে হাঁফাতে লাগলো। এই গরমে মামা যে কি করে এইরকম মুখোশ পরে সাজগোজ করে মুখোশের নাচ করে ভগবানই জানে। হাঁপাতে হাঁপাতে একবার ওই ডান দিকের ঘরের দিকে চোখ গেল লাট্টুর। ভীষণ ইচ্ছে করছে ওই দিকে যাওয়ার জন্য। কালীর মুখোশগুলো খুলে জায়গা মতো রেখে দিল লাট্টু। ছুটে গেল এবার দরজার দিকে। উকি দিয়ে দেখল মামা এখনো আসছে না। মামার আসার কোনো লক্ষণ নেই। লালটু চুপি চুপি এসে এবার ওই ডান দিকের ঘরটা এলো। সার বেঁধে সব মুখোশ কাগজে মুড়ে মুড়ে রাখা আছে। লাট্টু উকি দিয়ে দেখার চেষ্টা করল, না, কোনো মুখোশই ভালোভাবে দেখা যাচ্ছে না। হতাশ হয়ে লাট্টু ফিরে আসছিল, হঠাৎ মনে হলো একটা ফ্যাঁস করে আওয়াজ হলো। মনে হলো যেন কেউ কাগজের খোলসটা ছিঁড়ে ফেলল। চমকে পিছন ফিরে তাকালো লাট্টু। এই কি কাণ্ড! একেবারে পেছনে রাখা মুখোশটার কাগজ অনেকটা ছিঁড়ে গেছে। অবাক হয়ে গেল লাট্টু। তার হাত লেগে ছিঁড়ে গেল নাকি? তাহলে মামা তো আর আস্ত রাখবে না। লাট্টু তাড়াতাড়ি বেরিয়ে এলো ঘর থেকে, কিন্তু মুখোশটা যেন ডাকছে তাকে। সে তো আর ছেড়েনি কাগজটা, এমনি এমনি কি করে যেন ছিঁড়ে গেছে। তাহলে একটু তো উঁকি দিয়ে দেখাই যায়। আবার ঘরের ভেতর এলো লাট্টু। একেবারে শেষের দিকে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে মুখোশটা। লাট্টু সবে মুখোশ সরিয়ে টেনে আনলো কাগজ ছেঁড়া মুখোশটাকে। কাগজের ছেঁড়া ফালিটা হাওয়া লেগে পথ পথ করে উঠছে। বেশ স্পষ্ট দেখা যাচ্ছে মুখোশটা। মামা বলেছিল এগুলো নাকি রাক্ষসের মুখোশ। রাক্ষসের মুখোশ এর আগে লাট্টু দেখেছে, কিন্তু এ যে তার চেয়েও বীভৎস। মুখটা হাঁ গড়া, ঠোঁটের দুপাশে রক্ত ঝরছে, ঠিক কপালের মাঝখান দিয়ে একটা শিং বেরিয়ে এসেছে। সামনের দুটো দাঁত ভাঙা, দেখলেই ভীষণ ভয় করছে। লাট্টু তাড়াতাড়ি মুখোশটা জায়গায় রেখে দিয়ে বেরিয়ে আসতে গেল ঘর থেকে, কিন্তু ঠিক চৌকাঠের কাছে এসে মনে হলো কে যেন তার 2 কাঁধে 2টো হাত রেখেছে। ভয়ে লাট্টুর কপাল দিয়ে ঘাম গড়াতে শুরু করলো। ঘাড় ঘোরাতেও ভয় পাচ্ছে সে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক মাথার ওপর কার যেন গরম নিঃশ্বাস পড়ছে। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে আঁতকে উঠল লাট্টু। ঠিক ওই রকম মুখোশ পরে কে যেন দাঁড়িয়েছে ঠিক তার পিছনে। লাট্টু এতটা অবাক হয়ে গেছে যে চিৎকার করতে বা এক ছুটে লোকটাকে ধাক্কা মেরে পালাতেও ভুলে গেছে সে। সেই মুখোশ পরা লোকটা আস্তে আস্তে মাথাটা নামিয়ে লাট্টুর ঘাড়ের কাছে একটা কামড় বসালো। অসম্ভব যন্ত্রণায় যেন জ্ঞান ফিরল লাট্টুর। প্রচণ্ড চিৎকার করে কোনো মতে লোকটার হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেল। আর এক মুহূর্ত এখানে নয়, লাট্টু দৌড়ে সোজা নিজের বাড়ি চলে গেল। লাট্টু, কোথায় ছিলি এতক্ষণ বাবা? আমি যে ভাত নিয়ে বসেছিলাম কতক্ষণ। নিয়ে এসেছিস নাকি রে? হেসেল থেকেই মা কথাগুলো বলে যেতে লাগলো এক নাগারে, কিন্তু লাট্টু যেন সেসব শোনাতেই নেই। ঘাড়ের কাছে জ্বালা জ্বালা করছে। মুখোশ পরা লোকটা জোরে চেপে কামড়ে ধরেছিল। লাট্টু আয়নার কাছে গিয়ে নিজের ঘাড়ের কাছটা ধরে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। সুন্দর পরিষ্কার চামড়া, তবে এরকম জ্বালা জ্বালা করছে কেন? এ কি কাণ্ড রে বাবা! লোকটা পাগল নাকি? মহেশতলার বাবু নাকি পাগল হয়ে যাওয়ার পরই লোকজন দেখলে কামড়ে দিত। এও কেমন পাগল নাকি? কিন্তু মামার বাড়িতে লোকটা এলো কখন? মামা ছাড়া তো কেউ ছিল না ঘরে।
সে তো কালির মুখোশ পরে কতক্ষণ উঠোনময় নেচে গেল, কই তখন তো কেউ এলো না। লোকটা কি তবে আগে থেকে ওই ঘরে ছিল নাকি? আগে তো খেয়াল করেনি লাট্টু। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল লাট্টু। আয়নার ভেতরে কে যেন ওই মুখোশটা পরে দাঁড়িয়ে আছে, ঠিক লাট্টুর মতো জামা কাপড় পরা, কিন্তু মুখের মধ্যে সেই মুখোশ। লাট্টু ভয়ে ভয়ে এবার নিচের মুখে হাত দিল। না, সেখানে তো কোনো মুখোশ নেই, কিন্তু আয়নার মধ্যে একটা মুখোশ সাটা আছে। ওদিকে হিসেল থেকে আবারও মায়ের গলা ভেসে এলো। ও লাট্টু, খাবার বেড়েছি, আয় বাবা। লাট্টু আবার নিজের মুখের মধ্যে হাত বোলালো, তারপর আবার আয়নার দিকে তাকালো। কিসব যেন অদ্ভুত কাণ্ড ঘটছে। মুখে হাত দিলে মুখোশটা টের পাওয়া যাচ্ছে না, কিন্তু আয়নার মধ্যে তাকালে মুখোশটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। হেসেল থেকে বারবার মায়ের গলা ভেসে আসছে। এরপর না গেলে মা এসে বোধহয় পিঠের মধ্যে দুগা দিয়ে দেবে। লাট্টু ভয়ে ভয়ে মায়ের কাছে গেল। মা তো দেখতে পাচ্ছে না মুখোশখানা। লাট্টু ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়ের মুখের মধ্যে কোনো পরিবর্তন নেই। মা তো দিব্যি হাঁড়ি থেকে ভাত থালায় দিয়ে তোমার হাঁড়ির গায়ে হাতা ঠুকে ভাত ঝেড়ে সরিয়ে রাখল। তারপর ডালের বাটি থেকে ডাল নিয়ে ঢেলে দিল পাতে। শোন রে লাট্টু, আজ বড্ড বেশি গরম, কিছু রাঁধেনি, শুধু এই পাতলা ডাল আর মাছ ভাজা আছে, এই দিয়ে সোনামুখ করে খেয়ে নে বাবা। অন্য সময় হলে লাট্টু ক্যান ক্যান করে অনেকগুলো কথা বলে ফেলতো শুধু ডাল মাছ ভাজা খেতে হবে শুনে, কিন্তু আজ আর তার মুখে কোনো কথা নেই। বুকের ভেতর এখনো কেমন যেন একটা ঠিপ ঠিপ করছে। ডাল দিয়ে ভাত মেখে এক গ্রাস মুখে দিতেই গাটা কেমন যেন গুলিয়ে উঠল। পেটের ভেতর কি যেন একটা ঘুরপাক খেতে লাগলো। আর ঘাড়ের কাছে যেখানে ওই পাগলটা কামড় বসেছিল সেখানে থুতনি রেখে কে যেন ঠিক কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, খিদে পেয়েছে, কাঁচা মাংস খাবো। এসব খাবার খাবো না, জ্যান্ত মানুষের টুটি চিপে খাবো। লাট্টু আর খেতে পারল না। যতটা খাবার গিয়েছিল পেটে সব হড়হড় করে বমি হয়ে গেল। কেমন যেন করছে শরীরটা। থরথর করে কাঁপতে কাঁপতে ভাতের থালার উপর উপর হয়ে পড়ে গেল লাট্টু। মায়ের ইনিয়ে বিনিয়ে বলা কথাগুলো কানে আসতে লাগলো, কিন্তু ওঠার যেন শক্তি নেই লাট্টুর। ও লাট্টু, কি হলো রে তোর? লু লেগে গেছে নাকি রে? কি গরম কানা পড়েছে বল দেখি। এই গরমে কেউ সারাদিন এমন ট্যাঙস ট্যাঙস করে ঘোরে নাকি বল? ও লাট্টু, একটু চোখ মেলে দেখ বাবা। ও লাট্টু। লাট্টু চোখ মেলে তাকাতে পারল না। তার শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। আরে ও কালী, কালী, শুন দেখি একবার। সারাদিনে এটা সেটা করতে করতে তার উপর লাট্টুটাকে পাহারা দিতে গিয়ে পুকুরে নাইতে আসতে সত্যি দেরি হয়ে গেছে। 10-12টা কলা গাছ মিলে একেবারে জলের ওপর ঝুঁকে পড়ে জলটাকে আগলে রাখে, তাই আর সূর্যের আলো সেভাবে পড়তে পারে না জলের মধ্যে। তাই জলটা ঠিক যতটা গরম হওয়ার কথা ততটা গরম হতে পারে না। তাই জলটা সকালের মতোই ঠান্ডা থাকে। তা সে যাই হোক, কালীপদ ঠাকুর ঝুপঝুপ করে 3খানা টোপ দিয়ে সবেমাত্র ভেজা গামছাখানা মাথায় চাপিয়ে উঠে বেরিয়েছে, অমনি পিছন থেকে ডাক দিল নিতাই। নিতাই আবার কালীর খুব ভক্ত। কালী যেখানে যেখানে মুখোশের নাচ দেখাতে যায় নিতাইও সেখানে সেখানে যায়। নিজের থেকেই কালী 2-1টা ফাই ফরমাশও কেটে দেয়। অচপাড়া গায়ে রাতের বেলা বিড়ি জোগাড় করে দেওয়া, আদা দেওয়া স্পেশাল চা জোগাড় করা, সব কিছুই করে দেয় নিতাই। মাঝে মাঝে আবার কৈখালি শ্মশানের সেই গোপন জায়গা থেকে যেখানে চানাল মেয়েরা মুখোশ বানায় সেখান থেকে দেখে শুনে পছন্দ করে কালীর জন্য মুখোশের অর্ডারও দিয়ে আসে। এই গরমে রোদের মধ্যে নিতাইকে এভাবে হন্তদন্ত হয়ে আসতে দেখে কালী খানিকটা অবাক হয়েই গেল। কি হে নিতাই, এই রোদে এমন হাঁক ফাঁক করে আসছিস কেন বল দেখি? আরে তোমাকে একখান খবর দেওয়ার ছিল, বড় খারাপ খবর গো।
একটু সাবধানে থেকো গো। কালীর বুকটা কেমন যেন থক করে উঠল। কেন যে করলো কি জানে। হঠাৎ এমন ভর বেলা সাবধানে থেকে বললে মনের ভিতর কেমন যেন একটা কু ডাকতে থাকে। কালীপদ ভেজা গামছাখানা মাথা থেকে নামিয়ে কাঁধের উপর ফেলে বলল, কেন রে? কি হয়েছে নিতাই? আর বলো কেন? আরে খবর পেলাম ওই শয়তানটা নাকি মরেছে। কে শয়তান, কোন শয়তান? কালীপদ প্রথমটা ঠিক ঠাউর করতে পারল না। খানিকটা ভ্যাবলার মতো নিতাইয়ের দিকে চেয়ে বলল, কোন শয়তান? নিতাই ঘাড় নাড়াতে নাড়াতে বলল, কোন শয়তান আবার? ওই জগনের কথা কইছি, তোমার জন্মের 70 গো। সেই বড় ঠাউরের মাঠে মুখোশের নাচের আসরে তোমার কাছে গো হারান হেরে কি প্রতিজ্ঞে করেছিল সেটা মনে আছে তো? কালীপদ দূরের কলা গাছটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করল। লোকে কালীপদকে সাধু বলে, না তার কোনো প্রশংসার কথা মনে থাকে আর না কোনো অভিশাপের কথা। না, জগনের কথাটা অবশ্য তার খুব মনে আছে। পালাগানের আগে খুব হম্বিতম্বি করেছিল। সাজঘরে নেচে নেচে কোমর দুলিয়ে পেছন ঘুরিয়ে কালীপদর মুখের সামনে বিশ্রী অঙ্গভঙ্গি করে বলেছিল পালাগানের আসরে কালীকে সে নাকি মাটিতে শুইয়ে তার বুকের ওপর নাচবে। হলো একেবারে উল্টো। কালীপদর সামনে জগনের সেসব অশ্লীল নাচ টিকল না। বাবুরা একেবারে গায়ে থুতু দিল। জগন বেচারা এমন বেইজ্জত হলো যে ওই আসরে দাঁড়িয়েই কালীপদর মুখের উপর আঙুল নাচিয়ে বলেছিল, তোমারে আমি দেখে নেব কালী। জ্যান্ত থাকতে না পারি তো মরে গিয়ে এর প্রতিশোধ আমি নেব। তোমার বংশ, তোমার আশা, তোমার সব কিছুকে আমি একেবারে চিবিয়ে খাবো। সেসব অনেক দিনের কথা। আশ্চর্যের ব্যাপার হলো সেদিনের পর থেকে জগনের নাম বড় একটা শোনা যেত না পালাগানে। লোকে বলতো বটে ওর নাকি কি একটা কঠিন অসুখ হয়েছে, বেশ কষ্টে আছে, খেতে পায় না, ওষুধপত্র পায় না। কালীপদ অনেকবার ভেবেছে ছেলেটার একটা খোঁজ নেবে। হাজার হোক একসাথে অনেক পালাগানে নেচেছে, সহকর্মী বলে তো একটা ব্যাপার আছে নাকি। কিন্তু শেষ পর্যন্ত আর সব কাজ সামলে ওদিকে যে আসা হয়নি। আরে ছেলেটা মরে গেল। না জানি কত কষ্ট পেয়ে মরেছে ছেলেটা। মা বগলা রক্ষা করুক তাকে। নিতে এখনো হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। কালীপদ হাসতে হাসতে বলল, আরে দূর যা, ও ছেলেটা একটু রকচটা, পালায় হেরে মাথা ঠিক ছিল না। তার উপর আবার ছেলেটা একটু বেশি মাল খেত। নেশার ঘোরে কি বলতে কি বলেছে, ওসব কথা ধরতে আছে নাকি? আরে ছেলেটা মরে গেল। মরা মানুষ নিয়ে অমন কথা বলে না রে নিতাই, মা বগলা পাপ দেবেন। তুমি ভালো মানুষ, সকলকে মাথায় তুলে রাখো। আর ওই শয়তানটা তোমাকে কি গালটা দিয়েছিল সেটা মনে আছে তো? কালীপদ হাসল না। ওসব কথা সে মনে রাখে না, এখন বয়স হচ্ছে। এমনিতেই সব কথা ঠিকমতো মনে রাখতে পারে না সে। তার মধ্যে আবার কে কবে তাকে গাল দিয়েছে এই সব কথা যদি মনে রাখতে হয় তবে তো হয়েইছে। কালীপদ কাঁধের গামছাখানায় হাত দিয়ে দেখল রোদের এত তাপ যে এরই মধ্যে সেখানে শুকিয়ে গেছে। কালীপদ আরও একবার পুকুরে নেমে গামছাখানা ভিজিয়ে এনে মাথার উপর দিয়ে বলল, আরে থাম তো ভায়া, রোদে টাক ফাটিয়ে দিচ্ছে। আর তুমি এখন কে কবে আমাকে গাল দিয়েছে, কে কবে আমাকে সাবমান্নি করেছে সেই গল্প শোনাচ্ছে। আরে কালী, তুমি জানো না লোকটাকে। ওই লোকটা ভালো ছিল না। সে নাকি খানিকাতে গুনটুক জানতো, শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। লোকে বলে নাকি পিশাচদের সঙ্গে ওর ভাব জমেছিল। ও যখন অমন কথা বলেছিল তখন একটু সাবধানে থাকো না বাবা। আমার আবার বড় ভয় লাগে। অন্তত মা বকলার থানের জল পড়া এনে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিও, তাহলে কোনো প্রেত আত্মা ঢুকতে পারবে না ঘরে। কালীপদ আবারও হেসে উঠল নিতাইয়ের কথায়। আহা, কষ্টও হয়। চেনা নেই, শোনা নেই, রক্তের সম্পর্ক নেই, তাও এত চিন্তা করে লোকটা।
শোন হে নিতাই, জগন কি বলেছিল মনে আছে তো? সে নাকি আমার বংশ নাশ করবে। ওই জন্যই তো বলছি নেশার ঘোরে কি বলতে কি বলেছে। আরে ভাই, বিয়ে করিনি, সংসার করিনি, আমি মরলে আমার বংশ এমনিই শেষ হয়ে যাবে। ও আর কি করবে বল দেখিনি? যা যা যা, বাড়ি যা। এই রোদে দাঁড়িয়ে থাকলে মাথার ব্যামো হবে, তোরও হবে আমারও হবে। যা। কালীপদ আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে হাঁটা দিল। পিছন থেকে এখনো নিতাইয়ের গজগজানি শোনা গেল। সন্ধ্যেবেলায় যাচ্ছি গো তোমার বাড়ি, মা বগলা থানের জল নিয়ে। বাড়িতে থেকো কিন্তু, আমার মনটা আবার বড় কু ডাকছে গো ভাইয়া। কালীপদর কানে কথাগুলো গেল কিনা তা কিছুই বোঝা গেল না। সে হন হন করে বাড়ির দিকে গেল। বাড়িতে আবার লাট্টু একা আছে। এতক্ষণ ধরে সে কি আর গুলতি নিয়ে বসে আছে নাকি? এতক্ষণে হয়তো মুখোশ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সে দিক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নতুন মুখোশগুলোর এখনো শুদ্ধি হয়নি। কে জানে শুকনাটা আবার সেগুলো এনে হাত দিয়ে বসে। বাড়ির সামনেটা এসে কেমন যেন থক করে উঠল বুকের ভেতরটা। দরজাটা হাট করে খোলা। যাওয়ার সময় দরজাটা তো সে ভেজিয়ে দিয়ে গিয়েছিল। নির্ঘাত ছেলেটা বাড়ি যাওয়ার সময় দরজাটা এমন হাট করে খুলে রেখেছে। রাগে শরীরটা জ্বলে উঠল তার। কোনো একটা মায়া দয়া নেই শরীরে। এতগুলো নতুন মুখোশ এসেছে বাড়িতে, এখন কেউ এমন করে দরজা খুলে রেখে বাড়ি চলে যায়? বাড়ি ফিরে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল কালীপদ। না, ছেলেটার কোনো পাত্তা নেই। যা ভেবেছিলেন ঠিক তাই। হেলা শেষে খিদে পেয়েছে, অমনি সব ফেলে ছুটে বেরিয়েছে বাড়ির দিকে। মনে মনে হাসে কালীপদ। আহা, ছেলে মানুষ, অত কি আর গুছিয়ে কাজ করতে পারে? আর এ বাড়িতে আছেটাই বা কি চোরে নেওয়ার মতো? হ্যাঁ, মুখোশগুলো আছে বটে, কিন্তু তার মর্ম আর কে বোঝে? ভেজে গামছাখানা শুকিয়ে গেছে, তবুও সেখানে উঠোনের তারে মেলে দিয়ে নতুন মুখোশগুলোর দিকে এগিয়ে গেল। বেলা ভালোই হয়েছে, খিদেটাও পেয়েছে। দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিলেই হয়, কিন্তু তার আগেও যে একখানা কাজ বাকি রয়ে গেছে। ভাতে হাত দেওয়ার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে মুখোশগুলোর ওপর মন্ত্র পড়তে হবে। এতক্ষণ ধরে মুখোশগুলো একলা পড়ে আছে, বুকের মধ্যে কেমন যেন করছে। কালীপদ মুখোশের ঘরে গিয়ে সব মুখোশের ওপর থেকে কাগজের মোড়কগুলো ছিঁড়ে পর পর শুইয়ে দিল। তারপর তাদের সামনে আসন পেতে গঙ্গা জলের কলসিটা নিয়ে মন্ত্র পড়তে লাগলো। এ তার গুরুর শেখানো মন্ত্র। এ মন্ত্র কেউ জানে না। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল কালীপদ। হঠাৎ মনে হলো কে যেন তার কাঁধের উপর থুতনি রেখে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, তোর বংশ নাশ করব, তোর আশা সব নাশ করব, তোকে বনে প্রাণে একটির শেষ করব, খিদে কুল পাবি না। কি যে হলো কালীপদ এমন চমকে উঠল যে হাত থেকে গঙ্গা জলের কলসিটা ঢক করে পড়ে গেল। সারা ঘরে গঙ্গা জল পড়ে একেবারে যা তা অবস্থা। সব মুখোশ ভিজে গেছে। কালীপদ চমকে পেছনে তাকালো। ধুতি পরা কালো গা বিশ্রী অঙ্গভঙ্গি করে নিচে চলেছে, আর মুখের মধ্যে সাঁটা আছে এক বিশ্রী পিশাচের মুখোশ। এটা সেই মুখোশ না যেটা পরে জগন নাচ করত? বড় ঠাকুরের মাঠে এইভাবে নাচ করিত সে কালীপদর পেছনে লেগেছিল। এমন বিশ্রী মুখোশ দেখে বাবুরা মুখে থুতু দিয়েছিল। তুমি কে? এই ঘরে ঢুকলে কি করে? ওহ, এর জন্যই দরজাখানা বন্ধ রাখি। কে না কে ঢুকে পড়েছে ঘরে। দেখো, লাট্টুটাকে একবার পাই হাতের কাছে, মেরে একের চামড়া কুটিয়ে দেবো। সামনে লোকটা খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। এই বেটা কালী, আমার চিনতে পারছো না? ওই যে বড় ঠাকুরের মাঠে আমার নাচ দেখে যখন বাবুরা ফুপু দিচ্ছিল, আর তুমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলে, আমার বেইজ্জতি দেখে হাসছিলে, মনে আছে তো নাকি?
কিন্তু আমি আসবো, তোমার জীবনটাকে শেষ করে দেব। কি বলেছিলে গো তখন ঘাটে? হ্যাঁ, তোমার নাকি বংশ নাই, তো সারাক্ষণ এমন লাট্টু লাট্টু কেন করো? তোমার লাট্টুকে আর তুমি খুঁজে পাবে না গো। সারা ঘরে জলে থপথপ করছে, মুখোশগুলো ভিজে নেতা হয়ে গেছে, আর তার মাঝখানে বসে আছে কালীপদ। সারা পৃথিবীটা যেন দুলে চলেছে চোখের সামনে, আর চোখের সামনে অমন একটা বিশ্রী মুখোশ পরে কে যেন নেচে চলেছে। কালী, অকালী, কালী গো, এ কি হলো গো তোমার? দরজার সামনে এসে হাঁক পারল নিতাই। সন্ধ্যের সময় সে আসবে বলেছিল, কিন্তু আস্তে আস্তে সেই রাত হয়ে গেল। কাজকর্ম সেরে মা বগলার থানে গিয়ে হত্যে দিয়ে জলপড়া নিয়ে এসেছিল সে। মা বগলার জলপড়া নিয়ে তো আর বাহনে আসা যায় না, তাই সাইকেলেও চাপেনি সে। এতটা রাস্তা হেঁটে আসতে তো সময় লাগেই, কিন্তু বাড়ির অবস্থা দেখে পিলে চমকে গেল নিতাইয়ের। দরজাখানা হাট করে খোলা, তুলসী তলায় পিদিম জ্বলছে না, সারা বাড়িতে কোথাও কোনো আলো নেই। একটা নিকোষ কালো অন্ধকার যেন সারা বাড়িটাকে গ্রাস করে রেখেছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে নিতেই সারা উঠোনের চক্কর কাটে, কিন্তু কালীকে খুঁজে পায় না। হেসেলে যায়, কল করে যায়, কোথাও নেই কালী। অবশেষে সেই মুখোশের ঘরে এসে খুব খায় কালীর সাথে। মা বগলার জল পড়াটা পাশে রেখে দিয়ে কোনো মতেই হাতড়ে হাতড়ে খুঁজে আলোটা জ্বালায়নি। তাই মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে কালী। মুখোশগুলো ভিজে, মাটিতে পড়া গঙ্গা জল অবশ্য শুকিয়ে গেছে এখন, কিন্তু কালী এখনো পড়ে আছে মাটিতে। নিতাই বার কয়েক ধাক্কা দিল, বুকের কাছে কান নিয়ে গিয়ে শুনল। হ্যাঁ, এখনো তো বুকটা ধুকপুক করছে। তাহলে জ্ঞান হারালো নাকি কালী? হাতের কাছে আর কিছু না পেয়ে মা বগলা জল পড়ার জলখানায় কালীর চোখে মুখে ছিটিয়ে দিল। এবার বার কয়েক ধাক্কা দিতেই একটু ধীরে ধীরে নড়ল কালী। তুই 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 ঠিকই বলেছিলিস নিতাই, ও জগন আমাকে ছাড়বে না। ও আমাকে শেষ করে দেবে বলেছে। হ্যাঁ, কি কগো তুমি? নিতাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। চারপাশে তাকিয়ে দেখল এই সময় অস্ত্র বলতে ছিল ওই মহাবগলা স্থানের জল। তা সেখানেও সে ছিটিয়ে দিয়েছে কালীর চোখে মুখে জ্ঞান ফেরানোর জন্য। এখন ওই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে বাঁচাবে কি করে সে কালীকে? কালী এবার টুকরে কেঁদে উঠে নিতাইয়ের দুটো হাত জড়িয়ে ধরল। আমি ভুল বলেছিলাম রে, একদম ভুল বলেছিলাম। আমি বিয়ে করিনি, আমার ছেলে পিলে নেই, কিন্তু আমার লাট্টু তো আছে। ওকে যে আমার উত্তরাধিকার ভেবেছিলাম। ছেলেটা নাচতে বড় ভালোবাসে গো। আমার মুখোশের দিকে ওর খালি নজর। আমাকে আড়ালে রেখে আমার মতো করে সেজেও নেচে বেড়ায়। আমার যে ওকে বড় ভালো লাগে। শুধু যে নিজের ছেলেই বংশ রক্ষা করে না, চেলারাও তো বংশ রক্ষা করে। আমি যেমন আমার গুরুর বংশ রক্ষা করছি, একদিন লাট্টুও তো আমার মতো করে নাচবে, আবার বংশ রক্ষা করবে। ও যখন আমাকে নয় গো, ওই বাচ্চাটাকে ধরেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে নিতাইয়ের। সে শুনেছে যখন শ্মশানে মশানে ঘুরে নাকি কিসব কাণ্ড করে বেড়াতো। পিশাচরা নাকি ওর বন্ধু ছিল। এমনি এমনি আর কি ওরম কঠিন ব্যায়াম হয়েছিল? লোকে বলে নিতাইয়ের ওপর প্রতিশোধ নেবে বলে যখন নাকি পিশাচের কাছে নিজের দেহ দান করেছিল। পিশাচরা নাকি ওর শরীরটা কুড়ে কুড়ে খেয়েছে। এখন মরার পরে চলে এসেছে কালীর ক্ষতি করতে। কি যে চায় যখন তা মা বগলাই জানে। এসব কথা কালীকে বলে তো আর লাভ নেই, সে এসবে বিশ্বাস করে না। লাট্টু কোথায়? তার খবর কি? কেমন আছে সে? এক নাগারে প্রশ্ন করে থেমে গেল নিতাই। প্রশ্নটা শুনেই দুপুরের দৃশ্যটা মনে পড়ল কালীর। দরজাটা হাট করে খোলা। লাট্টু আগে প্রায় অমন করে সব দরজা খোলা রেখে চলে যেত বটে, কিন্তু ইদানিং কালীপদর ধমক খেয়ে
অনেকটা সিদে হয়েছিল। এখন তো সাঁঝ পড়ে গেছে, বিকেলে খেলা শেষে তো আবার একবার আসবে লাট্টু। তার উপর সে সকাল থেকে বসে আছে নতুন মুখোশ দেখার জন্য। লাট্টু কি এসেছিল? মনে হয় না। এসে যদি দেখতো কালি এভাবে পড়ে আছে, তবে সে এতক্ষণে চেঁচিয়ে সারা গা জড়ো করে ফেলত। কেন যে এলো না লাট্টু? তবে কি এতক্ষণে সব শেষ করে দিয়েছে জগন? চলো গো কালী, একবার ছেলেটাকে দেখেই আসি। নিতাইয়ের কথায় যেন হুঁশ ফিরল কালির। এভাবে এখানে বসে থেকে ভাবলে তো আর চলবে না, একবার তো গিয়ে দেখতে হবে। চল চল। হুড়মুড়ি খেয়ে উঠতে গিয়ে আরেকবার মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল কালী। নিতাই হাত বাড়িয়ে ধরে নিল তাকে। অন্ধকার রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে দুজন ছুটল লাট্টুর বাড়ির দিকে। এই তো পাশের পাড়াতেই থাকে লাগে। আজ আবার রাস্তায় আলোগুলো জ্বলেনি কেন কে জানে। রাস্তার আলোগুলোর আবার কি হয়েছে? অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে কালীপদর চোখ গেল দূরের আল ধরে কি একটা বাচ্চা ছেলে ছুটেছে। হাতে আবার কি একটা আছে, যেন সেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে। ওটা কি লাট্টু নাকি? রাত তো বেশ হয়েছে, এত রাতে ছেলেটা এভাবে একা একা পথ চলছে। কালী নিতাইয়ের হাতটা চেপে ধরে ওদিকে ইশারা দেখালো। দুজনেই ছুটে গেল ওদিকে। কালী জোরে জোরে চিৎকার করে ডাকছে, লাট্টু, ও লাট্টু, একা একা বাইরে বেরিয়েছিস কেন রে? লাট্টু কোনো উত্তরই দিচ্ছে না, হন হন করে এগিয়ে চলেছে। কালী, একবার খেয়াল করো গো। কালীপদর হাত টেনে ধরল নিতাই। কি আবার খেয়াল করবে? গা ঝাড়া দিয়ে এগিয়ে যেতে গিয়ে থমকে গেল কালীপদ। সত্যি তো, লাট্টু এগিয়ে যেতে যেতে শীষ দিয়ে গান করছে। লাট্টু তো কোনো কানে এইভাবে শীষ দিত না। কে যেন দেয় এভাবে শীষ? জগন? না না, জগন নয়। কালীপদ এবার জোরে চিৎকার করে উঠল, লাট্টু! লাট্টু এবার তাকালো কালীপদর দিকে। অন্ধকার হলেও একটা আবঝা মরা আলো ছিল চারদিকে। সেই আলোয় এবার স্পষ্ট দেখা গেল লাট্টু এতক্ষণ ধরে একটা আধখানা ছাগলছানাকে টেনে নিয়ে চলেছে, আর তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে একটা বীভৎস হাসি। অন্ধকারে লাট্টুর রক্তে ভেজা দাঁতগুলো দেখা যাচ্ছে। চোখ দুটোয় যেন একটা তীব্র আক্রোশ ছড়িয়ে আছে। কালীপদ কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। হা হয়ে দাঁড়িয়ে রইল সে আলের ধারে। লাট্টু বিভৎসভাবে হেসে যেন কালীপদকে দেখিয়ে দেখিয়ে সেই ছাগলছানার পিঠের দিক থেকে খাবল মেরে এক টুকরো মাংস খেয়ে নিল। তারপরে আবারও আনমনে শীষ দিতে দিতে চলে গেল। সেই যে ভাতের থালার উপর অজ্ঞান হয়ে পড়েছিল লাট্টু, তারপর অনেকক্ষণ ধরে তার আর জ্ঞান ফেরেনি। লাট্টুর মা হাউ মাউ করে সারা পাড়া জড়ো করে ফেলেছে। লাট্টুর বাবা আড়তে গিয়েছিল, সেখান থেকে তাকে ডেকে আনা হলো। তারপর সবাই মিলে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। কবিরাজ এসে দেখে গেল লাট্টুকে, ওষুধপত্র দিল, কিন্তু তার জ্ঞান আর ফেরে না। মাঝে দু একবার চোখ মেলে তাকিয়েছিল, কিন্তু নিজের মুখে হাত দিয়ে খালি কি একটা যেন খোঁজে, আর সামনে দেওয়ালের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে ভয় পেয়ে আবারও অজ্ঞান হয়ে যায়। সন্ধে হয়ে গেল। লাট্টুর মা তুলসী তলায় পিদিম দিচ্ছে, শাঁখে ফুঁ দিচ্ছে, আবার বিনিয়ে বিনিয়ে কেঁদেও চলেছে। ছেলে সুস্থ না থাকলে কোন মায়ের আর মন ভালো থাকে? রাতের বেলায় লাট্টু পড়াশোনা করলে আলো জ্বলে, এখন তো আর সে বালাই নেই। ছেলেটা সেই দুপুর থেকে শুয়েই আছে, খাওয়া দাওয়ারও আজ বালাই নেই। ছেলেটা আজ কিছু মুখে তোলেনি। ছেলের মা আর কোন হাতে মুখে খাবার তোলে? আলো টালো সব নিভিয়ে রেখেছিল লাট্টুর মা। শুধু শুধু কারেন্ট বিল বাড়িয়ে তো আর লাভ নেই। শুধু ঠাকুর ঘরে আর তুলসী তলায় একটা পিদিম জ্বলছিল। লাট্টুর বোধহয় জ্ঞান ফিরেছে, কিন্তু তার আর উঠার সাহস নেই। সে চোখ বুজে বিছানা আঁকড়ে পড়ে আছে।
খালি মনে হচ্ছে বিছানা ছেড়ে উঠলেই কে যেন তার ঘাড়ের কাছে কামড়ে দেবে। কালী বাবা বলেছিল ওগুলো রাক্ষসের মুখোশ, হাত দিলে কামড়ে দেবে। সে তো মামা কত কথাই বলে, তাই বলে যে সত্যি কামড়ে দেবে সে এই কথাটা বুঝতে পারেনি। এখন তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আমায় খেতে দিবি না? তাজা তাজা মাংস চাই, খেতে দিবি না আমায়? চমকে উঠল লাট্টু। দুপুরে খাওয়ার সময় এই আওয়াজটাই তার কানে ভেসে এসেছিল। বাঁ দিকের আয়নাতে চোখ পড়তেই চমকে গেল লাট্টু। আবার আয়নাতে ভেসে উঠেছে সেই রাক্ষসের মুখোশ। গায়ে লাট্টুর মতো জামা, কিন্তু একটা মুখোশ সাঁটা আছে তার মুখে। লাট্টু আবার নিজের মুখে হাত বোলালো। না, সেখানে কোনো তো মুখোশ নেই। আয়নায় যে মুখোশটা দেখা যাচ্ছে সেটা যেন ভীষণ রেগে যাচ্ছে। একটা মস্ত হুঙ্কার দিয়ে উঠল সে। এই ওঠ, যা, এখনো শুয়ে আছে, রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমার জন্য খাবার নিয়ে আয়, যা ওঠ। লাট্টুর মনে হলো কে যেন তাকে ধাক্কা মেরে বিছানা থেকে মাটিতে ফেলে দিল। কে যেন আবার তার ঘাড়ের কাছে চেপে কামড়ে ধরল। লাট্টু প্রাণপণে চেঁচিয়ে উঠতে চাইল, কিন্তু পারল না। মুখটা একটা মস্ত বড় হাঁ করে রইল, কিন্তু সেখান দিয়ে কোনো আওয়াজ বের হলো না। লাট্টুর মনে হলো যেন ওই আয়না থেকে একটা কালো ধোঁয়া তার সেই হাঁ করা মুখের মধ্যে ঢুকে গেল। সে চলতে শুরু করলো, কিন্তু সে এখন কোথাও যেতে চায় না। এত রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। এত রাতে ছোটরা বাইরে বেরোয় নাকি? কিন্তু নিজের শরীরের ওপর তার যেন কোনো নিয়ন্ত্রণ নেই। সে চলতে শুরু করে দিল। অন্ধকার রাস্তা ধরে একলা চলেছে লাট্টু। একটা কুকুর কোথা থেকে যেন পিছু ধরেছে। প্রথমটাই সে কোনো আওয়াজ করেনি। ব্যাপারটা যেন তার কাছেও খানিকটা অবাক করা। এত রাতে এত ছোট ছেলে একলা একলা চলেছে, কি যে অদ্ভুত ব্যাপার। খানিকক্ষণ চুপচাপ পিছু নিয়ে কুকুরটা এবার বিশ্রী একঘেয়ে সুরে ডাকতে ডাকতে পিছু ধরল লাট্টুর। লাট্টু কুকুরে খুব ভয় পায়, বিশেষত যে কুকুরগুলো এমন বিশ্রী সুরে ডাকে তাদেরকে একটু এড়িয়েই চলে লাট্টু। কিন্তু এখন যেন তার ভয় করছে না। উল্টে সেও মাথা নিচু করে কুকুরটার দিকে তাকিয়ে চেয়েও বিভৎস চিৎকার করে খেঁকিয়ে উঠল। কুকুরটা দু পা পিছিয়ে গিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পাগলের মতো উল্টো দিকে ছুটে পালিয়ে গেল। লাট্টু আবার হাঁটতে শুরু করলো। সামনে গোবিন্দর বাড়ি। গোবিন্দদের ছাগলটার একটা ছানা হয়েছে দুদিন আগে। বেড়ার পাশেই মা ছাগলটা বাঁধা আছে, আর ঠিক তার পেটের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছে ছাগল ছানাটা। লাট্টু এক লাফে বেড়া ডিঙিয়ে ঢুকে গেল ওদের বাড়িতে। প্রায় মানুষ সমান উঁচু বেড়াখানা এত সহজে কি করে যে সে পেরিয়ে গেল কে জানে। মা ছাগলটার কোনো হুঁশই নেই, সে অঘরে ঘুমিয়ে আছে। কিন্তু ছাগল ছানাটা বোধহয় কিছু আঁচ পেয়েছে। সে শটান দাঁড়িয়ে চিৎকার জুড়ে দিল। তার চিৎকারে মা ছাগলটা খানিকটা বিরক্ত হয়ে চোখ মেলে তাকাতেই ভয় পেয়ে গেল। এ আবার কি কাণ্ড! এত রাতে এমন মুখের সামনে আবার কি দাঁড়িয়ে আছে? কিন্তু লাট্টু মা ছাগলটাকে আর চিৎকার করতেও সময় দিল না। একেবারে খাবলা মেরে ছাগল ছানাটাকে মা ছাগলটার পেটের কাছ থেকে নিয়ে ছিনিয়ে চলে গেল। মা ছাগলটা পড়ি কি মরি করে চিৎকার করে উঠল, ছুটে ধরতে চাইল, কিন্তু সে বেচারির গলায় দড়ি বাঁধা। গলায় টান লাগতেই তাকে পিছিয়ে যেতে হলো। লাট্টুর যেন খুব মজা লাগলো। একটু দূরে দাঁড়িয়ে ছাগল ছানাটির ঘেঁটি ধরে দোলাতে লাগলো, আর মা ছাগলটা বোকার মতো বারবার এগিয়ে আসতে যায়, আর গলায় টান পড়তেই আবারও পিছিয়ে যায়। বাড়ির লোকগুলোর কি হয়েছে কে জানে। মা ছাগলটার এত চেঁচামেচিতেও সাড়া দিচ্ছে না তারা। সবাই যেন মরণ ঘুম ঘুমাচ্ছে। মা ছাগলটাকে দেখিয়ে দেখিয়ে লাট্টু ওই ছাগল ছানাটার ঘাড়ের কাছে একটা কামড় দিল। এক ঝলক রক্ত ছিটকে এসে পড়ে গেল মাটিতে। লাট্টুর মুখটা আস্তে আস্তে বদলে গেল।
একেবারে সেই আয়নায় ফুটে ওঠা ছবিটার মতন। জামা প্যান্ট সারা শরীরটা লাট্টুর মতন, কিন্তু মুখে একটা মুখোশ সাঁটা আছে, বিভৎস সেই রাক্ষসের মুখোশ। ঠোঁটের দুধ হাত দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। মা ছাগলটা এখনো ছটফট করছে। সেদিকে তাকিয়ে লাট্টু একটা বিশ্রী হাসি হেসে ছাগলটার শরীর থেকে খুবলে খুবলে মাংস খেতে খেতে চলতে লাগলো রাস্তা দিয়ে। আধ খাওয়া ছাগল ছানাটাকে মাটিতে টানতে টানতে চলেছে লাট্টু। পেছনে কে যেন তার নাম ধরে ডাকছে। যে ডাকে ডাকুক, সেটাকে সাড়া দিতে তার ভারী বয়েই গেছে। কি সব কথা কইছো শুনি? হ্যাঁ, বলি কি প্রাণে একটু ডর নেই গো নাকি গো? ওইটুকু দুধের বাচ্চা আমার কাল সেই দুপুর থেকে কিচ্ছুটি না দিয়ে একেবারে বিছানার সাথে মিশে শুয়ে আছে। বিশ্বাস না হয় চিনোগে, যাও না কংগ্রেস মশাইকে। খুব একটা ভুল কথা বলেনি লাট্টুর মা। ছেলেটা সেই যে ভাতের থালের উপর মুখ থুবড়ে পড়েছিল, তারপর থেকেই তো সে আর উঠে বসেনি। অন্তত তার মা তাকে উঠে বসতে দেখেনি। কবিরাজ মশাই বেশ কয়েকবার এসে এসে দেখে গেছেন, ওষুধপত্র পাল্টে পাল্টে দিয়েছেন, তবু তেমন কিছুই উন্নতি হয়নি ছেলের। এদিকে সকাল হতে না হতেই পাড়ায় একেবারে ঠিড়ি পড়ে গেছে। গোবিন্দদের ছাগল ছানাটা কে যেন চুরি করেছে। তা শুধু চুরি করলে না হয় একটা কথা ছিল, গা গ্রামে এরকম একটু আধটু চুরি তো হয়, এ নিয়ে এমন ভোরবেলায় কি আর মাথা গামায়। কিন্তু বেড়ায় বাঁধা মা ছাগলটা এখনো পাগলের মতন চিৎকার করছে, আর তার সামনে ছোপ ছোপ রক্ত পড়ে আছে। সেই রক্তের মধ্যে ছোট ছেলের পায়ের ছাপ, আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো সেই পায়ের ছাপ সোজা চলে এসেছে লাট্টুর বাড়ি। তাই বলে লাট্টুকে কেউ কি সন্দেহ করতে পারে? একটা আস্ত ছাগল ছানা নিয়ে লাট্টু করবেই বা কি? লোকে শুধু লাট্টুর বাড়ি এসেছিল ওই পায়ের ছাপের রহস্য খুঁজতে। লাট্টুর মায়ের মুখ ঝামটা খেয়ে সবাই আবার মুখ নিচু করে চলে গেল। কালীপদ দৌড়ে দাঁড়িয়েছিল চুপ করে। ভিড়টা পাতলা হতেই লাট্টুর মায়ের চোখ গেল কালীপদর ওপর। তাকে দেখেই ডুকরে কেঁদে উঠল লাট্টুর মা। দাদা গো, তুমি এতক্ষণে এলে? আমার ছেলেটা যে কাল থেকে উঠে বসতে পারছে না গো। ও যে তোমার বড় নেওটা গো, তুমি একবার ওকে দেখতে এলে না? কালীপদ কিছুই বলল না বোনকে। আস্তে আস্তে লাট্টুর ঘরে গিয়ে তার মাথার কাছে এসে বসল। ছেলেটা একদিনে যেন অর্ধেক হয়ে গেছে। নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছেলেটা। মুখের দিকে তাকালেই বোঝা যায় কোনো পাপ নেই ছেলেটার মনে। কাল রাতের এই ছেলেটার অন্য রূপ দেখেছিল কালী। লাট্টুর মুখের দিকে তাকিয়েই এক মনে বিড়বিড় করতে থাকে কালী। জগন, এই কাজটা কিন্তু ভালো করলি না তুই, একদম ভালো করলি না। তোর শত্রুতা তো আমার সাথে ছিল রে, তুই এই বাচ্চা ছেলেটার পিছনে কেন পড়লি বল দেখি? কালী মামার গলার আওয়াজ পেয়েই নাকি কি জানে এই প্রথম ভালো করে চোখ খুলল লাট্টু। কালী মামা কি যে বিড়বিড় করে বলছে সেগুলোর কোনো অর্থ বুঝতে পারল না লাট্টু। তবে তার যেন মনে হলো এই বুঝি শেষ সুযোগ। সে মামার দু হাত জড়িয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা, আমি ভুল করে ওই নতুন মুখোশগুলো দেখতে গেছিলাম গো মামা। জানো তো মামা, আমাকে রাক্ষসে কামড়ে দিয়েছে, রোজ কামড়ায়। দেখো, এই দেখো, এখানে কামড়েছে, দেখো না। লাট্টু হ্যাচর প্যাচর করে উঠে নিজের ঘাটটা বেঁকিয়ে দেখালো কালীকে। অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো কামড়ের দাগ নেই। লাট্টু নিজেও বেশ কয়েকবার আয়নার সামনে বেঁকিয়ে তুবড়িয়ে নিজের ঘাড়খানা দেখবার চেষ্টা করেছে, না, কোনো তো কামড়ের দাগ খুঁজে পায়নি। কালী মামাকে নিজের ব্যথাটা ঠিক মতো বোঝাতে না পেরে সে খানিকটা আক্রোশে চিৎকার করে উঠল। কালী স্নেহের সাথে পিঠে হাত রাখলো লাট্টুর। জানি রে, সব জানি। তুমি তুমি ওই রাক্ষসটাকে মেরে দেবে তো মামা? এক পরম নির্ভরতায় প্রশ্নটা করল লাট্টু। কালী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো।
লাট্টুর এই প্রশ্নের কোনো উত্তরই তার জানা নেই। তবে কিছু তো একটা করতে হবে তাকে। কালীকে অমন করে চলে যেতে দেখে লাট্টু বিছানায় ছটফট করে উঠে বসতে চায়। ও মামা, বলো না, তুমি ওই রাক্ষসটাকে মেরে দেবে তো? কালী সে কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঘরের বাইরে লাট্টুর মা দাঁড়িয়ে আছে হাঁ করে। লাট্টুর গলার আওয়াজ পেয়ে বোধহয় ছুটে এসেছিল, কিন্তু তার মুখের রাক্ষসের কথা শুনে ওখানেই দাঁড়িয়ে আছে। কালী বের হতেই মুখের উপর এক রাশ প্রশ্ন এঁকে লাট্টুর মা চেয়ে রইল কালীর দিকে। কালী সেদিকে তাকিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শোন, তোকে আমি সবটা বোঝাতে পারবো না। এটুকু তো বুঝতে পেরেছিস নিশ্চয়ই, লাট্টুর খুব বিপদ। ওই গাঁয়ের লোকেরা এসে যে ঘুরে গেছে, ওরা মিছে কথা বলেনি। ওই ছাগল ছানা রক্তের ওপর পায়ের ছাপ, ওখানে লাট্টুরই। লাট্টুর মা তড়বড় করে কিছু একটা বলতে যাচ্ছিল, কালী আবার হাত উঠিয়ে তাকে থামালো। আরে বললাম না, তোকে এখন সব আমি বোঝাতে পারবো না। আজ রাতে লাট্টুকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, কাল গিয়ে ওকে নিয়ে আসিস। লাট্টুর মা না বুঝে আরো কত কি বলে গেল। কালী সেসব কথায় কান না দিয়েই চলে গেল। লাট্টুর মা তখনও গজগজ করতেই থাকলো। তখন বেশ রাত হয়েছে। কালীপদর মুখোশ রাখার ঘরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই যেদিন মুখোশগুলো ভিজে লেপটে গিয়েছিল, সেগুলো আর রোদে শুকানো হয়নি। সেই ঘরেই আজ শুয়ে রয়েছে লাট্টু। আজ সকালে কালীপদকে দেখে খানিকক্ষণের জন্য চোখ খুলে কী সব বলছিল, তারপর আবারও চোখ বুজে পড়ে আছে সে। মাঝে মাঝে শুধু বিড়বিড় করে বলে, মামা, ওই রাক্ষসটাকে মেরে দেবে তো মামা? এ কথার মানে কেউ বোঝে না। সন্ধ্যের একটু আগে কালীপদ লাট্টুকে 5 কোলা করে তুলে নিয়ে নিজের বাড়িতে এসেছে। লাট্টুর মা পিছনে পিছনে আসতে যাচ্ছিল, কালীপদ তাকে ধমক মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অন্ধকার ঘরে শুয়ে আছে লাট্টু। আজও আলো জ্বালায়নি কালীপদ, ইচ্ছে করেই জ্বালায়নি। অন্ধকারকে নাকি বড় ভালোবাসে পিশাচেরা। কে জানে, জগন তো দুপুরবেলাতেই তার সামনে নাচ করে গেল, লাট্টুর ঘাড়ে কামড় বসালো। এমন ভয়ঙ্কর পিশাচের বোধহয় আলো অন্ধকার কিছুই প্রয়োজন পড়ে না। লাট্টুর জ্ঞান আছে নাকি নেই সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কালী যখন তাকে এই বাড়ি নিয়ে এসেছিল, তখন সে একবার চোখ পিটপিট করে দেখেছিল, কিন্তু কোনো প্রশ্ন করেনি। এই বাড়ি এসেও সে 2-1 চোখ খুলে সারা ঘরটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তারপর কি যেন একটা দেখে ভয় পেয়ে আবারও চোখ বুজে নিল। চারদিকে গাঢ় অন্ধকার নেমেছে আস্তে আস্তে করে। এদিক ওদিকের বাড়িগুলো থেকে শাঁখে পুঁ দেওয়ার আওয়াজটাও থেমে গেছে। কালীপদ লাট্টুর মাথাটা কোলের ওপর নিয়ে কার যেন একটা অপেক্ষা করছে। আরেকবার চোখ খুলল লাট্টু। এবার বোধহয় আবারও সেই সকালের মতো একটু তেজ পেয়েছে। এতক্ষণ ধরে সে তার কালী মামার কোলেই শুয়ে আছে, সেটা বুঝে সেই প্রথমবার বুঝতে পারল। একটু নড়ে চড়ে আবারও সেই আগের মতন বিড়বিড় করে বলতে লাগলো, ওই রাক্ষসটা আমাকে কামড়ায়, ওকে তুমি দাঁড়িয়ে দেবে তো মামা? ও মামা, তুমি ওই রাক্ষসটাকে মেরে দেবে তো? কালী এবার লাট্টুর মাথার উপর হাত রাখলো। হ্যাঁ, তাড়িয়ে দেব। লাট্টু, আমার মুখোশগুলোর খেয়াল রাখিস। মামা ভাগ্নির এই শান্ত কথোপকথনের মধ্যে হঠাৎই যেন কার একটা হাসির আওয়াজ শোনা গেল। বড্ড ভয়ঙ্কর বিভৎস সেই হাসি। কি গো কালী, তুমি আমায় তাড়িয়ে দেবে বলে তোমার অত শখ আছে? আমি এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমার সামনে ওই শরীরে ঢুকে ওকে নিয়ে যাব। কাল তো শুধু একটা ছাগল ছানা খেয়েছিলাম, আজ
আজ আরো খাবো। অনেক অনেক তাজা মাংস চাই আমার। তোমার লাড্ডু আমার শিকারে দেবে। জগন আবারও সেই মহা আনন্দে নাচতে লাগলো কালীপদর সামনে, সেই আগের মতোই বৃষ্টি অঙ্গভঙ্গি করে। তুমি ওকে ছেড়ে দাও জগন। না না, ছাড়বো না। বংশ আমি নাশ করব। লাড্ডুকে চেলা বানাতে চাও, তাই না? পারবে না, পারবে না। সেই আগের মতোই বৃষ্টি অঙ্গভঙ্গি করে, সুর করে করে গানের মতো করে কথাগুলো বলে নাচছে জগন। কালীপদ সেই আগের মতোই স্থির, জেগে আছে নাকি ঘুমিয়েছে তা বোঝার উপায় নেই। মাঝে মাঝে কয়েকটা কথা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। আমি ওকে চেলা করব ভেবেছিলাম, চেলা তো করিনি। ওকে মারলে আমার বংশ নাশ হবে না, তার চেয়ে আমাকে মারো। লাট্টু ওই ছোট ছোট হাতে তোমার জন্য আর কত মাংস আনবে জগন? আমি আনবো, আমাকে মারো। কালীর কথা শুনে জগন যেন থমকে গেল হঠাৎ। আস্তে আস্তে সাপদের মতো এগিয়ে আসতে লাগলো কালীর দিকে। একদম কাছাকাছি এসে সে একটা হিংস্র হাসি হাসতে লাগলো। যখন তারপর কালীপদর কাঁধের উপর থুতনি রেখে ঘাড়ের উপর কামড় বসালো। সে এক বিভৎস যন্ত্রণা, দাঁতে দাঁত চেপেও সে যন্ত্রণা হজম করা যায় না। ও লাট্টু, লাট্টু রে, ও লাট্টু। মায়ের ডাকটা কানে আসছিল অনেকক্ষণ ধরে, তবু যেন ঘুমটাকে আঁকড়ে ধরে শুয়ে আছে লাট্টু। কতদিন বাদে যেন এই শান্তির ঘুম। আরো বার পাঁচেক ডাকটা কানে আসতে তড়া করে উঠে বসলো লাট্টু। ওঠার পরে সে যেন বুঝতে পারল এতক্ষণ নিজের বিছানায় মামার বাড়ির মুখোশের ঘরে শুয়েছিল সে। তাড়াতাড়ি ছুটে গিয়ে মায়ের কোমরটা জড়িয়ে ধরল সে। কিন্তু কালী কোথায় গেল? সত্যি অদ্ভুত ব্যাপার। 3-4 দিন কেটে গেল এরপর, কিন্তু কালীর কোনো খবর পাওয়া গেল না। লাট্টু রোজ এসে কালীর সব মুখোশ পরিষ্কার করে ধুলো ছেড়ে ছেড়ে রাখে। ভয়ে ভয়ে কয়েকটা মুখোশও পরে নিচেও বেড়ায় উঠোনের মধ্যে। বারবার দরজার দিকে তাকায়, এই বুঝি মামা এসে পিঠে কিল বসালো, কিন্তু কালী আর আসে না। আবার একদিন রাতে নিজের বিছানায় নিশ্চিন্তে শুয়ে আছে। দিনগুলো বেশ সুন্দর কাটছে, আবার ঠিক আগের মতোই। দুঃখ শুধু একটাই, মামার কোনো আর পাত্তা নেই। হঠাৎ জানলার বাইরে একটা খসখস আওয়াজ পেল লাট্টু। ভয়ে ভয়ে একবার জানালা দিয়ে উকিয়ে দিল সে। একটা লোক দু হাতে দুটো আধ খাওয়া ছাগল নিয়ে টানতে টানতে চলেছে। এটা কালী মামা না? লাট্টু জোরে ডেকে উঠল, মামা, ও মামা। কালী পিছন ফিরল। জামা কাপড় পরা শরীরটা কালীর মতো হলেও মুখের উপর একটা মুখোশ সাঁটা, একটা রাক্ষসের মুখোশ। ঠোঁটের দুপাশ দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। বড় বিভৎস সেই মুখোশ।